স্যার স্যার বিয়ে বাড়ি করে জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। কি? হ্যাঁ স্যার, জামাই নির্দোষ, ওকে ছেড়ে দেন, আমি নিজে সারেন্ডার করছি। যতীন কাকা, কনস্টেবল একে লকআপে ঢোকাও আর ওকে ছেড়ে দাও। এটা তুমি কেন করলে কাকা? বিশ্বাস কর মা, সত্যি আমি গহনা চুরি করেছি। মিথ্যা কথা বলো না কাকা, আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আজ পর্যন্ত 1 টাকা এদিক ওদিক হয়নি, আর তুমি গহনা চুরি করেছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তো এতে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণ করে না নিয়ে আসতাম তাহলে তোদের কিছুই হতো না। কেঁদো না কাকা, ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, আমি তোমাকে নিজের বাপ হিসেবে মানি, তোমার চোখের মানে আমার সহ্য হচ্ছে না কাকা। তাহলে তুই বল, নিজে জামাইকে পুলিশ আটকে রাখবে আর আমি বাপ হিসেবে কি করে চুপ করে থাকি? যতীন কাকা, তোরা ছাড়া এই দূরে আমার কেউ নাই রে, আমাকে নিয়ে ভাবতে হবে না। তোরা বাড়ি ফিরে যা, তুমি তোর এই বাড়িতে কোনোদিন আসবে না, ওরা টাকা ছেড়ে কিচ্ছু জানে না। আপনি কোনো চিন্তা করেন না কাকা, যেভাবেই হোক আমি আপনাকে এখান থেকে খুব তাড়াতাড়ি ছাড়াবো। স্যার, এখানে 5টি স্যাম্পল আছে, তার মধ্যে এই স্যাম্পলটি মার্কেটে প্রচুর ডিমান্ড। সে তো খুব ভালো কথা, তাহলে এর অর্ডারটা বাড়িয়ে দাও। স্যার, এটা আমাদের কোম্পানি প্রোডাক্ট না, এটা একটা লোকাল ভাটিতে তৈরি হয়। তাহলে ওই ভাটিটাকে কিনে নাও। স্যার, ওরা তাতে রাজি না, ওরা নিজের দমই বড় হতে চায়। তার মানে ব্যবসার প্রতি সততা আছে। তাহলে এক কাজ করো, ওদেরকে কিছু মালের অর্ডার দিয়ে দাও, ওরা মাল তৈরি করবে আর আমরা সাপ্লাই করব। মর্চিকা স্কুলে গিয়েছে? হ্যাঁ গিয়েছে। আসতে পারি? হ্যাঁ আসুন। কিছু বলছেন? হ্যাঁ, আমরা মালের ব্যাপারে এসেছি। ও, মাল লাগবে? এই কয় প্যাকেট লাগবে বলেন? 10 প্যাকেট, 20 প্যাকেট? 10 প্যাকেট 20 প্যাকেট না, আমাদের 20,000 প্যাকেট লাগবে। 20,000 প্যাকেট? আমরাও তো মাল দিতে পারবো না। টাকার জন্য চিন্তা করছেন? টাকা নিয়ে ভাববেন না, আমরা টাকা দিচ্ছি, আপনারা মাল তৈরি করুন আর আমাদের কোম্পানিকে সাপ্লাই দিন। হে নিন 10 লাখ টাকা চেক, আরো যদি লাগে আমরা দেবো। এবার আপনারা পারবেন তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনারা তাহলে কাজ করেন, আমরা আসছি। স্যার, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি আমাদের মাল নিচ্ছে না। মানে? স্যার, বাজারে একটা নতুন কোম্পানির মাল ঢুকেছে,
সেই মালটাই তারা নিচ্ছে। এ তুমি কি বলছো? আমাদের মাল যদি সাপ্লাই না হয় আমার 2 কোটি টাকা লস হয়ে যাবে। স্যার, কালকে এমআরএস কোম্পানির ডিল আছে। এর আগে ওরা আমাদের প্রোডাক্ট চেয়েছে, আমরা সেই ডিলটার জন্য যেতে পারি। হ্যাঁ, আমাদেরকে সেই ডিলটা নিতেই হবে, না হলে অনেক টাকা লস হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি এখন আসছি। এভাবে কোথায় যাচ্ছ? এই সাজে কেউ শুভ কাজে যায়? সালমা, এই সাজটা আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আজ আমার 2টো টাকা হয়েছে বলে আমি আমার অতীতকে ভুলে যাব? তোমাকে এই সাজ আমি ভুলতে বলিনি। বলছি আজ এই শুভ দিনে তোমাকে আমি নিজের মতো করে সাজিয়ে দেব। এসবের কোনো দরকার নেই। তুমি আমার কথা শুনবে না? এ কি বলছো তুমি? আমি তোমার কথা শুনবো না? শুধু তুমি ছিলে বলেই আজ আমি এত দূর এগোতে পেরেছি। আমি কি বলি জানো, সুখ কোনো টাকা পয়সা ধন দৌলত দিয়ে আসে না। আসল সুখ কোথায় জানো? স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস ও তাদের গভীর ভালোবাসায়। যেমন তুমি আমার জীবন যুদ্ধের বিজয়ী এক সৈনিক। থাক, অনেক হয়েছে, ভিতরে এসো। দেখুন, এই মুহূর্তে আমরা আপনার কোম্পানির সঙ্গে ডিল করতে পারছি না। এ কি বলছেন? এদিকে আপনারাই তো আমার কোম্পানির সাথে ডিল করতে চাইছিলেন। হ্যাঁ, চেয়েছিলাম। তখন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল, আবার দামেও কম ছিল। আর এখন কোনোটাই নেই, তাই আমরা এই ডিলটি বিএনএস কোম্পানির সঙ্গে করেছি। দেখুন, এই ডিলটি আমাদের ভীষণ জরুরি, না হলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, না হলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সে বুঝলাম, কিন্তু আপনার মাল নিতে গিয়ে আমরা তো লস খেতে পারবো না। আরে টনি বাবু যে, আপনার কোম্পানির সঙ্গে এই ডিলটি করতে পেরে আমরা ভীষণ খুশি। আমিও কখনো ভাবিনি যে আপনার কোম্পানির সাথে আমি ডিল করতে পারবো। আমার প্রজেক্ট সব রেডি আছে। এখানে সই করে দেন। স্যার স্যার, আমাদেরকে আর কিছুদিন সময় দিন, আমরা ব্যাংকে টাকা সব পরিশোধ করে দেবো। দেখুন, গত 3 মাস থেকে আপনারা হোম লোন জমা করেছেন না বিশ্লেষণ জমা করেছেন? অনেকবার জানার পরে আপনারা কোনো ব্যাংকের টাকা জমা করেননি। স্যার, আপনার কাছে আমরা আর কিছুদিন সময় চাইছি। আমরা আর আপনাকে কোনো সময় দিতে পারবো না। আগামী কালকের মধ্যে যদি আপনি ব্যাংকে টাকা জমা না দেন, আপনার কোম্পানি ও বাড়ি ব্যাংক দুটোই নিলাম করে দেবে। একটা খবর শুনেছ? কি খবর? ইয়াসিন আজিজের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। ঠিক হয়েছে, ওপরওয়ালা ওদের পাপে সাজা দিয়েছে। বুবু, কি ব্যাপার তোরা এখানে? বুবু,
আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। তো আমরা কি করব? ব্যাংক থেকে লোক এসেছিল, কালকের মধ্যে যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়ি ও কোম্পানি নিলামে উঠে যাবে। তাই তোমাদের কাছে কিছু টাকার জন্য এসেছি। তোদের যা খুশি হয়ে যাও, আমি 1 টাকা দিতে পারবো না। সালমা, এভাবে বলো না। তোরা কোন মুখ নিয়ে এই বাড়িতে টাকা চাইতে এসেছিস? ভুলে গেছিস সেদিনের কথা? কিন্তু আমি ভুলিনি। তোরা আমাদের অনেক কষ্ট দিয়েছিস। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দাঁড়াও, তোমাদের ব্যাংকের লোনের টাকা আমি শোধ করে দিয়েছি। আজ থেকে তোমরা ওই বাড়িতে থাকতে পারো। এই নাও বাড়ির চাবি। তবে একটা কথা মাথায় রেখো, কোনো মানুষকে দেখে অহংকার করো না। কারণ আজকে যাকে তোমরা জিরো ভাবছো, তার নসিব যদি ঠিক থাকে, উপরওয়ালা একদিন তাকে হিরো বানাতে পারে। ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করে ফেলেছি। আরে না না, তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আমার কোম্পানিতে জয়েন করো। সে একটা কথাই জানে, কোনো মেয়ের প্রতি অনুভূতি জাগ্রত হলে সেটা ফিজিক্যাল আর সেক্সুয়াল নিডস ছাড়া কিছুই নয়। আদিতেও এটা কি সত্যি? কেয়ারটেকার? সিরাত বই রেখে উৎসার পাশে এসে দাঁড়ালো। মানে কি, অচেনা জায়গায় তুমি কি করে কেয়ারটেকারের কাজ নিলে? না না না, ওদের আমি চিনি। ওরা আমাকে সেদিন হেল্প করেছিল, এরপর আমার জব দরকার জেনে বলল কেয়ারটেকার হতে। আচ্ছা ঠিক আছে, তবে তুমি নিজের খেয়াল রেখো। সেদিন কি হয়েছিল ভুলে যেও না। উৎসা মৃদু হেসে বলল, একদম। আচ্ছা তাহলে আমি যাই, তুমি কলেজে চলে যাও, আমি কাজ শেষে ঠিক সময়ে কলেজে পৌঁছে যাব। ওকে। উৎসা নিজের বইগুলো ব্যাগের ভেতর ঢুকিয়ে ছোট্ট করে জবাব দেয়। ঐশ্বর্যের ইয়া বড় আলিশান বাড়ির সামনে এসে তাপ দেখিয়ে গেল উৎসা। এত বড় বাড়ির কোয়ার্টারে সে, ওমা, তাহলে তো অনেক কাজ করতে হবে। উৎসা ভয় পেল, তবে মেন গেটের সামনে আসতেই সিকিউরিটি গেট খুলে দিল। উৎসা গুটি গুটি পায়ে এগিয়ে গেল, মেন ডোরের সামনে এসে দাঁড়ায়। কলিং বেল বাজতেই জিসান এলোমেলো অবস্থায় এসে দরজা খুলে দিল। জিসানকে এমনতর অবস্থায় দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার। জিসান ভারী লজ্জা পেল। হ্যালো মিস বাংলাদেশি। উৎসা জোরপূর্বক হাসল। জিসান ওকে ভেতরে আসতে বলে। উৎসা কচ্ছপের গতিতে ভেতরে প্রবেশ করে। চমকে ওঠে সে। বাড়িটা বাইরের থেকে না যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ভেতরের পরিবেশ। ড্রয়িং রুম পুরোটাই এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে সাজানো। মধ্যেখানে সোফা সেট, তার পাশে ডাইনিং টেবিল, পেছন দিকটায় ওপরে যাওয়া সিঁড়ি। সবচেয়ে বেশি নজর কেড়েছে দেওয়ালের পাশে ছোট্ট অ্যাকোরিয়াম, ভেতরে রঙিন মাছ, অদ্ভুত সুন্দর দেখতে। তার পাশে কাচের দেওয়াল দেওয়া, বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে। উৎসা পুরো বাড়ি চোখ বুলিয়ে নেয়। ঐশ্বর্য রিক চৌধুরী ঠিক কতটা বড় লোক তা বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। শুকনো ঢোক গিলল উৎসা। এর মধ্যে ঐশ্বর্য এলোমেলো অবস্থায় বেরিয়ে আসে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। উৎসা আশ্চর্যের অষ্টম আকাশ পার করে ফেলল। ঐশ্বর্যের প্যান্ট পর্যন্ত ভেজা। ঐশ্বর্য ঘুম ঘুম চোখে তাকায় উৎসার দিকে। পরনে সিলভার কালারের টপস আর লেডিস জিন্স, তার উপর একটা স্কার্ফ পরা। ঐশ্বর্যের এমন অবস্থা দেখে জিসান ভিমড়ি খায়। আপনি কি বিছানায় আরে ধুর, কি বলছো মিস বাংলাদেশি? ওই আসলে আমরা রাতে একটু পার্টি করেছিলাম, তখন ওর প্যান্টের জুস পরে গিয়েছিল, সেজন্য ভেজা। উৎসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য নিষ্পলক চেয়ে আছে উৎসার বোকা বোকা মুখখানির দিকে। জিসান জোরপূর্বক হেসে ঐশ্বর্যকে টেনে ভেতরের ঘরের দিকে নিয়ে গেল। 10 মিনিট পর বেরিয়ে এলো ঐশ্বর্য। জিসান একেবারে অফিস গেটআপেই আছে, কিন্তু ঐশ্বর্য একটু এলোমেলো। ঐশ্বর্য এসে সোফায় বসলো, ফোনে স্ক্রল করতে করতে বলল, তা মিস উৎসা, তুমি তো দেখছি ঠিক সময়েই এসেছো। উৎসা নিজের মতো বলল, আচ্ছা আমাকে কি করতে হবে? ঐশ্বর্য ফোন থেকে চোখ উঠিয়ে বলল, কিছু না, তবে আপাতত মিস মোনার সঙ্গে পরিচিত হতে হবে। উৎসা মিনমিনে গলায় বলল, মিস মোনাকে?
তৎক্ষণাৎ মিস মোনা ভেতরে আসলেন। গুড মর্নিং এভরিওয়ান। উৎসাহ দেখল মিস মোনাকে। মেয়েটি বয়স্ক, তবে দেখতে বেশ সুন্দর, মুখ জুড়ে ভুবন ভোলানো হাসি। মিস মোনা, শি ইজ মিস উৎসা, নিউ কেয়ারটেকার। মিস মোনা এগিয়ে এলো। হ্যালো বুঝছো? হাই। এই যে উৎসা, উনি আমাদের পুরনো কেয়ারটেকার। উৎসাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন কেয়ারটেকার থাকতে তাকে কেন রাখলো? তো মিস মোনা, আপনি ওকে কাজ বুঝিয়ে দিন, আমাদের অফিসে যেতে লেট হচ্ছে। ঐশ্বর্য আর জিসান বেরিয়ে গেল, তবে ঐশ্বর্যের হাতে আছে আইপ্যাড। আচ্ছা আমাকে কি করতে হবে? ও সরি। মিস মোনা হাসলেন। নো প্রবলেম, আমি বাংলা বুঝি ডিয়ার। উৎসাহ স্বস্তি পেল। মিস মোনা বললেন, আপাতত তোমাকে কিছুই করতে হবে না, শুধু এই ড্রয়িং রুম পরিষ্কার করে দাও। উৎসাহ ড্রয়িং দেখে মিনমিনে গলায় বলল, ড্রয়িং রুম তো পরিষ্কার আছে, কত সুন্দর গোছানো, তাহলে আমি করবোটা কি? মিস মোনা কিচেনে গেলেন। উৎসাহ ওনার পিছু পিছু গেল। মিস মোনা, আমি কি করব? ড্রয়িং রুম তো পরিষ্কার। মিস মোনা শব্দ করে হেসে উঠলেন। তাহলে বসে থাকো ম্যাম। উৎসাহ গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে গেল। গোছানো ড্রয়িং রুমকে ফটাফট অগোছালো করে দিল। এবার আমি গুছাবো, কাজ খুঁজে নিয়েছি। উৎসবের কুশনগুলো উঠিয়ে উঠিয়ে গুছিয়ে রাখতে শুরু করে। এইদিকে এসব দেখে হেসে কুটি কুটি অবস্থা ঐশ্বর্যের। নিজের সাথে নিয়ে আসা আইপ্যাডে সিসিটিভি ফুটেজ দেখছে ঐশ্বর্য, আর জিসান গাড়ি ড্রাইভ করছে। ঐশ্বর্য দেখছে উৎসাহ কেমন এদিক থেকে ওদিক করছে, একবার বসছে আর একবার গুছিয়ে দিচ্ছে, এরপরেই আবার গালে হাত দিয়ে ভাবছে। এর মাঝে মিস মোনার রান্না শেষ। তিনি ড্রয়িং রুমে আসতে উৎসাহ ওনার হাত ধরলেন। দুজনে দুষ্টুমি করে কাপল ডান্স করে। হঠাৎ হঠাৎ ফিক করে হেসে উঠল উৎসাহ। ঐশ্বর্য বেশ গভীর দৃষ্টিতে উৎসাহকে দেখছে। মেয়েটা খুব চঞ্চল আর দেখতেও কিন্তু কিউট, বাচ্চাদের মতো। রেড রোজ। জিসান ড্রাইভ করতে করতে বলে, তুই কেন বেকার মেয়েটাকে রেখেছিস? ফিজি। থাম, বুঝে গেছি আমি, ফিজিক্যাল নিডস, তাই না? ইয়েস। শেমলেস ম্যান। নতুন শব্দ খুঁজ। জিসান দীর্ঘশ্বাস ফেলল। ঐশ্বর্য ফের আইপডের দিকে দৃষ্টি দেয়। উৎসাহ দুষ্টুমি করতে করতে সময় পাস করে। কিছুক্ষণ পর নিজের ব্যাগ নিয়ে মিস মোনাকে বাই করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ভাইয়া তুই বিয়ে কবে করবি? নিকির প্রশ্ন শুনে রুদ্র ভ্রু কুঁচকে নেয়। কেন রে, হঠাৎ আমার বিয়ে নিয়ে তুই চিন্তা করছিস কেন? নিকি দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিয়ে বলল, আর বলিস না, তুই কবে যে ভাবি নিয়ে আসবি সেটাই ভাবছি। আর সবচেয়ে বড় কথা, কেউ আদৌ কি তোকে বিয়ে করবে? রুদ্র তেতে উঠল। কেন করবে না? তুই মহাবিজি মানুষ, কেই বা নিজের জীবন বিজিতে দেবে? যা সর, যখন করব তখন দেখে নিস। আমার বউ হবে সেই মেয়ে যে আমাকে বুঝবে আর আমি তাকে। এদিকে কিয়া ফ্ল্যাটিং করতেই ব্যস্ত। লাইফে সে আপাতত এনজয় করবে আর পরে বিয়ে করবে। রুদ্রের কথা শুনে শব্দ করে হেসে উঠল নিকি। দেখা যাক কি হয়। দেখে নিস। রুদ্র দ্রুত পায়ে রুমের দিকে গেল। ওদিকে নিকি বারান্দায় গেল। খোলা আকাশের নিচে দাঁড়াতে ভালো লাগে। লিসেন রেড রোজ, ভালো হয়ে যাও, না হলে আমি খারাপ হব। উৎসাহ বোকা বোকা চাহনিতে তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। একটু আগে কলেজ থেকে সোজা ঐশ্বর্যের বাড়িতে এসে উৎসাহ। এখানে এসে ঐশ্বর্যকে খালি গায়ে দেখে পিলে চমকে ওঠে উৎসাহ। ঐশ্বর্য ভেতরে গেল ডোর খুলে। উৎসাহ পেছন পেছন গেল। ব্যাগ ঠিক করতে গিয়ে এগোতে থাকে, কিন্তু ওইদিকে ঐশ্বর্য দাঁড়িয়ে গেল। যার দরুন উৎসাহ এগোতে এগোতে ওর মাথা গিয়ে ঐশ্বর্যের বুকে ঠেকলো। আটকে ওঠে উৎসাহ। ঐশ্বর্যের বুকের ভেতর প্রথমবার কেঁপে উঠল। আচমকা ঐশ্বর্য উৎসার দিকে খানিকটা ঝুঁকে গেল। উৎসাহ সোফায় পেছন দিক দিয়ে নিজের হাত দিয়ে ভর দেয়। ঐশ্বর্য উৎসার মুখে ফু দেয়, চোখ বুজে নেয় উৎসাহ। ঐশ্বর্যের কথাগুলো শিহরণ তুলছে উৎসার শরীরে। যাও জুস নিয়ে আইসো। উৎসাহ দ্রুত পায়ে কিচেনে গিয়ে জুস বানিয়ে নিয়ে আসে। এদিকে ঐশ্বর্য সোফায় বসে গেম খেলছে। ফল কেটে দাও। উৎসাহ টেবিলের নিচে বসে পড়ে। ঐশ্বর্য আর চোখে তাকায়। তুমি চাইলে সোফায় বসতেই পারো। উৎসাহ কাপা গলায় বলল, নো থ্যাঙ্কস। আপাতত বাড়িতে কেউ নেই। মিস মোনা বাসটার মধ্যে চলে যান। এদিকে উৎসাহের ভীষণ ভয় করছে ঐশ্বর্যকে আচমকাই।
উৎসাহ ফল টুকরো করে দিচ্ছে। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে নিজের, কিছুটা কন্ট্রোল রেস হচ্ছে সে। সামথিং নিডস। আমি পাইনি খুঁজে, আমি জানি না মিহি আপু এখন কোথায় আছে। মিহি আপু, কথাটা বলতেই গলা ধরে আসে উৎসার, কান্নায় ভেঙে পড়ে সে। এদিকে নিকি সাবিনা পাটোয়ারির রুমেই ছিলেন। সাবিনা পাটোয়ারি পলক্ষণ দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছিলেন। নিকি উৎসার কথায় অস্থির হয়ে বলল, কি মিহিকে পাসনি মানে কি? সাবিনা পাটোয়ারির কানে কথাটি ঝংকার তুলল। প্যানিক করতে লাগলেন তিনি। চোখ দুটো উল্টে যাচ্ছে তার, নড়ার চেষ্টা করছে। নিকি উৎসাকে কিছু বলতে যাবে, তার পূর্বেই তার চোখ গেল নিজের ফুপির দিকে। ফুপি? নিকি দৌড়ে সাবিনা পাটোয়ারির কাছে গেল, ফোন বিছানায় রেখে বলল, ফুপি কি হয়েছে তোমার? ফুপি এমন করছো কেন?